এই সরকারের সবচেয়ে বড় নেগেটিভ কাজটা হচ্ছে যেটাই করে আইওয়াশ। ইলেকশন কোনোভাবেই যদি নিরপেক্ষ করতে চান, একদম নিরপেক্ষ করতে চান, কোনোভাবেই সেটা ফেব্রুয়ারি দিতে পারে না। এটা হবে না তো। আপনি কেন টকশোতে এসব নেতারা বড় কথা বলেন? আপনি জিজ্ঞেস করেন যে আপনারা এক হতে পারলেন না। আর্মি আসে কেন? আর্মি আসা কেন ক্যাটের গভর্নমেন্ট? ক্যাটের গভর্নমেন্ট আসলো কেন? নিঃসন্দেহে বিএনপির জন্য তিনি একটা অ্যাসেট। একটা অ্যাসেট। এমনি তো মহিলার কথা বলে না। আবার যারা বলে, যে ভাষার ২-১ জন বলে টক শোতে এসে দেখি। তারা কি ভালো এখনো টক শোতে কথা বলে? আমি তো ইদানিং শুনি তারপরে টক শো। টক শোতে কথা বলে সে গুছায় কিন্তু। তার ভিতরে কিন্তু একটা ক্ষোভ আছে। একটা মানসিক অস্তিত্বের ক্ষোভ আছে যে ক্ষোভটা কার কাছে? উনি আওয়ামী লীগের সমালোচনা করে সেটাও কিন্তু ইদানিং সে খুব সচেতন করতেছে। উনি ধরে নিচ্ছে যে আমি ওই দলের কাছে খারাপ হবো কেন? উনি কিন্তু ইসলামী দলের কাছে খারাপ হতে চাচ্ছেন। কিন্তু পর্যায়ক্রমে হয়ে যাচ্ছে কোনো কথা কারণ। তাকে তারা গ্রহণ করবে না। কোন ইসলামী জামাত ইসলাম তারা গ্রহণ করবে না। এটা তাদের মতাগত ব্যাপার। মতাদর্শগত ব্যাপার এটা। তাকে গ্রহণ করতে পারে একমাত্র কে? এই যে মধ্যবর্তী দলগুলো। বামপন্থী, আওয়ামী লীগ, বিএনপি এই দলগুলো তাকে গ্রহণ করবে। আর অন্য দলগুলো কিন্তু সরাসরি বলে দিবে, অন্য ব্যাখ্যা দিয়ে দিবে। তাকে কিন্তু একটা ক্লোজ ওয়ালের ভিতরে কাজ করতে হচ্ছে। তারপরেও তিনি যে ভাবটা দেখাইছেন, এই ভাবটা যে দেখাইছেন, এটারও তো কিছু কারণ আছে। কারণ তার এলাকায় গেছেন তিনি সীমানা বন্টনের কথা বলব। সীমানা বন্টনটা তো আওয়ামী লীগের আমলে ৮০টা এলাকায় এরকম বন্টন করা হয়েছে যেখানে বিএনপি আছে ক্যাটেগরি সব বাতিল। বিএনপির জায়গা একটা আওয়ামী লীগ মিলিয়ে গেল। যেমন এর মধ্যে হয়েছে বিএনপি পাস করবে। যেমন মুন্সিগঞ্জ আছে। মুন্সিগঞ্জ ৪টা সিটস। ওটা ক্যাটেগরি ৩টা করে বানাচ্ছে। এরকম ভাবে কাটছে যে আমার চাচা মিজানুর রহমান সিনহা। তার মানে একটা মারাত্মক অংশ নিয়ে গেছে আওয়ামী লীগের। এই যে কাটছে, এই ঠিক না তো। আমি তো এখনো বলি সীমানা বন্টন ছাড়া যদি ইলেকশন হয়, এটা আবার একটা ফার্স। আরেকটা ফার্স হবে। জনমত আসবে না তো। আপনি তো ভাগ করে দিচ্ছেন আওয়ামী লীগের বিএনপি। এইগুলো যদি ইলেকশন কমিশনের কথা বলতেছে সে অনেক কথা বলতেছে। কিন্তু সে তো রাজনীতি করে না। তাকে চিন্তা করতে হবে সীমানা বন্টনটা হচ্ছে একটা ইলেকশন একটা প্রধান কাজ। এই সীমানা বন্টন নষ্ট করছে কে? প্রিভিয়াস ইলেকশন কমিশন করছে। অর্থাৎ সেই সরকারটা করছে। এইগুলো যদি ঠিকঠাক না হয়, এই যে এখানে টাই ওয়াশ করতেছে সীমানা বন্টন নিয়ে, কিচ্ছু হবে না। এই সরকারের সবচেয়ে বড় নেগেটিভ কাজটা হচ্ছে যেটাই করে আইওয়াশ। ইলেকশন কোনোভাবে যদি নিরপেক্ষ করতে চান, একদম নিরপেক্ষ করতে চান, কোনোভাবেই সেটা ফেব্রুয়ারি দিতে পারে না। আর কোনো পয়েন্ট নাই। এটাকে আওয়ামী লীগ ধ্বংস হয় না। এটা আমি একটা কথা বললাম। আর তারা যে দাবিগুলি করছে সেটা অন্য জিনিস। পিআর এর কথা কইছে, উচ্চ পরিষদের কথা বলছে, আমি সেটা গেলাম না। বা বন্টনের গণভোটের কথা বলছে, এগুলি বাস্তবায়নের কথা বলছে, সেগুলো অন্য প্রসঙ্গ। শুধু যদি সীমানা বন্টনে আসে, নিরপেক্ষ চিন্তা ভাবনা আপনি দেখবেন আওয়ামী লীগ যেগুলি করেছে সেখানে বিএনপির অবস্থা চুরমার করে দিচ্ছে। এখন বলতে পারেন এখন তো সব জায়গায় বিএনপি, এখন তো আওয়ামী লীগ নাই। দ্যাটস এ ডিফারেন্ট কেস। দ্যাটস এ ডিফারেন্ট কেস। তারপর অন্য জায়গায় রয়ে হয়নি। তো এখন ধরেন সীমানা বন্টনটা কি? যে কোনো আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারত, কথার কথা, তাহলে এই সীমানা বন্টনটার পক্ষে যেত। হোস্ট আওয়ামী লীগ। আপনি যা এত বড় সংস্কার করলেন, বিপ্লব করলেন, কেন করলেন? বিপ্লব অর্থ কি ছিল বা অভ্যুত্থান কি ছিল? আপনি পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করেন। আমি কেন বলতেছি ফ্যাসিবাদ চলে গেছে? ফ্যাসিবাদের স্পট কোনগুলি? আর কি বাদ দিবেন না? আপনি কিন্তু সংস্কার কমিশন করছেন ৯-৬ আবার সেটা আবার কমিশন করছে। আবার কি হলো? সেখানে দেখেন কতদিন হলো? একমত হতে পারতেছে না। আবার এখন বলতেছে সেপ্টেম্বর ছিল জুলাই ১৯ আর চলে গেছে সেপ্টেম্বর ১৫। আমি তো বলতেছি দেশের প্রধান সংখ্যা রাজনীতিবিদদের কারণেই কিন্তু শেখ হাসিনা পালাইছে। রাজনীতিবিদদের কারণে কিন্তু ৯০ সাল হয়েছে। রাজনীতিবিদদের কারণে ২০০৮ সাল হয়েছে। এটা বুঝেন? তার জিজ্ঞেস করেন তার তুলসী পাতা পানি। তুলসী পাতা পানি। হয় না তো। একেবারে মানে এগুলি কারা করছে? ইউনূস সাহেব করছে? ফখরুদ্দিন করছে? তারা আপনারা করছেন। এই জিনিসগুলো যদি আপনি না মানতে পারেন, হবে না তো। আপনি কেন টকশোতে এসব নেতারা বড় কথা বলেন? জিজ্ঞেস করেন যে আপনারা এক হতে পারলেন না। আর্মি আসে কেন? আর্মি আসা কেন ক্যাটের গভর্নমেন্ট? ক্যাটের গভর্নমেন্ট আসলো কেন? এই জন্য এসেছিল যে আপনারা এক হতে পারলেন না। আপনারা ভোট চুরি করেন। একে অপরকে চোর বলতেছে।
কেয়ারটেকার আসছে, কেয়ারটেকার আসার পরও চুরি হইতেছে, কেউ বলে সুক্কু চুরি, কেউ বলে অন্য চুরি, চলছে। এগুলি কি অন্যরা বলছে? নেতাদের কিনা পারবেন না, ঐক্য হতে পারতেছে না, এত কথা বলতেছে ঐক্য 84টা জায়গায় তারা একমত হয়েছে পয়েন্ট, আর পারতেছে না, কেমনে পারবে? এইখানে হলো মূল সমস্যাটা। কাজে ইউটিউবের কথা বলছেন, আবার দেখেন এটা তো গেল রাজনীতি। আমাদের ভাই বিএনপি একটা সবুজ করতে পারে, এবং সেটা কিন্তু পরে সম্পূর্ণ টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে, যেহেতু ফজলুর রহমানকে করেছে তাকে একটা করবে, সে দেখানোর চেষ্টা করবে যে আমরা কোনো কিছু বাড়াবাড়িকে প্রশ্রয় দিচ্ছি না। রবিন পারনাম ঠিক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করছে। সে যখন বিএনপি কে বলতেছে বিএনপি আমাকে এটা করছে, ইলেকশন কমিশনের সামনে সেখানে করা যায় না, ওখানে মারামারি জায়গা না, কিন্তু সি ইজ এ লয়ার, হি নোজ ইট ভেরি ওয়েল, হয় না। তারপর সে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। এখন যে এনসিপি বলে দেখছে নির্বাচন আগে লাগিয়ে গেছে, তার কোনো এটা দলের বিপক্ষে, ঘটনা সত্য, বিয়ের কাজটা তো বিএনপি করছে। অনেক সময় সত্য কথা বলা যায় না। এখন এখানে বিএনপি সিদ্ধান্তে কাজ করছে নাকি বিএনপি কারো সিদ্ধান্তে কাজ করছে, এখানে যে প্রশ্নটা আসে যে বিএনপির এক একজন নেতাকে, জনপ্রিয় নেতাকে টায়ালে শিকার হচ্ছে, মিডিয়াটার মানে সোশ্যাল মিডিয়া টায়ালে শিকার হচ্ছে, তাদের বিতর্ক হচ্ছে। রুমিন ফারহানার সর্বশেষ যে ঘটনাটা, এটা সম্পূর্ণ অঞ্চল ভিত্তিক, সীমানা বন্টন, ভোটের ব্যাপার আছে, ভোট দিকে না আসে তার জন্য অসুবিধা আছে, ওটা তার একান্ত এলাকা ভিত্তিক। কিন্তু ওই এলাকাতে শত্রু কেটে, বড় শত্রু তো বিএনপি, যারা তাকে মনে করে আমার প্রতিদ্বন্দ্বী চ্যালেঞ্জ, কারণ সে তো নমিনেশন নাও পেতে পারে, পাইলে সে পাস নাও করতে পারে। শোনেন, ভোটের নমিনেশন পেপারটা অন্য জিনিস, কিন্তু ওখানে দেখবে লোকটা জনপ্রিয় হলো পাস করবে কিনা, বিরাট ব্যাপার তো একটা। সে পাস করার মতন ভোট তার আছে কিনা, তার সে অর্থ আছে কিনা, সামর্থ্য আছে কিনা, এগুলো কিন্তু আপনি জয়ে যাই হন না কেন, নির্বাচন করার মতো তিনটা শর্ত, একটা আপনার অর্থ, একটা জনবল, আর একটা ট্যাকটিক্স, প্রশাসন ক্ষেত্রে অবস্থান। এই তিনটা জিনিস সাথে কিন্তু কিছুটা সুবুদ্ধি, কিছুটা কুবুদ্ধি, কিছুটা চাণক্য, কিছুটা কৌটিল্য, কিছুটা কি হবেন দার্শনিক হইতে হবে। কিন্তু এই জন্য একজন নেতা কিন্তু সহজে হয় না। উনি একাধারে দার্শনিক, একাধারে পণ্ডিত, একাধারে বিবশ, একাধারে চেঙ্গিস খান, সব মিলে শেষ, কারণ তার তো দুষ্ট পার করতে হয়। সেই ক্ষেত্রে এখানে রুমিন ফারহানার জন্য চ্যালেঞ্জ আছে, তার প্রতিপক্ষ তাকে মানবেন না। তারাই যদি কনভিন্স হয়ে যায় রুমিন ফারহানা ভালো, তাকে আমি মহিলা কোটা নিয়ে আসবো, আনবো না, হতে পারে, নিতে পারে, কিন্তু নিঃসন্দেহে বিএনপির জন্য তিনি একটা অ্যাসেট। এমনি তো মহিলার কথা বলে না, আবার যারা বলে, যে ভাষার দুই একজন বলে টকশোতে এসে দেখি, তারা কি ভালো বলে? তারা কথা নিয়ে কথা বলেছে। বিএনপিতে যারা আসতেছে টকশোতে, আমি তো সব চিনি, যেগুলি বলে ট্যাপ নাই, বদ বাধা কথা বলেছে, যেগুলি উত্তর দেওয়া যায় না, এই জন্য উত্তর দেওয়া নিরর্থক ব্যাপার। আপনি এটি বলতো একটা দলের পক্ষে বেঁচে দিতে পারবেন। আপনি দলে যদি কেউ বলে যে একটা লোক মারা গেছে, মনে করে লোকটাকে মারছে বিএনপি, সবাই জানে এটা, বিএনপি লোক টকশোতে এসে বলবে ব্যাপারটা সেভাবে না, কারণ তিনি বলতে পারবেন না উনি মারছেন, এটা তার দলীয় সীমাবদ্ধ আছে, কিন্তু এই সত্য, এই বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না। এই জন্যই বললাম ফজলুর রহমান সাহেব হয়তো ভবিষ্যৎ কি হবে, উনি হয়তো বিএনপি নাও করবেন, আমি ওনাকে যদি চিনি জানি, হি ডাজ নট কেয়ার। উনি হয়তো মনে করতে পারে, এখন বলছে তো আমি এখন নিজে স্বাধীন হয়ে গেলাম, আমি কথা বলে যাব, মৃত্যুর ভয় কিন্তু তার নাই। এই ফজলুর রহমান কিন্তু মৃত্যুর ভয় তার নাই। মৃত্যুকে জয় করা যায় না, অনেকে বলে মৃত্যুর জয়ী, খুব মিথ্যা, মৃত্যুকে জয়, মৃত্যু ভয় পায়, সে মৃত্যুর ভয়ে কাতর না, অর্থাৎ তিনি যা তাই, উনি কথা বলে যান। আপনি দেখেন টকশোতে কথা বন্ধ, এরপর থেকে কেউ তার মারে ধরে কাটে, তাহলে সেই ক্ষেত্রে তারা দীক্ষিত হবে, রুমিন ফারহানা কিন্তু সংযত হয়ে যাবে, এক সপ্তাহে দেখবে সংযত হয়ে যাবে, কারণ তার অনেকগুলো সীমাবদ্ধতা আছে, ওটা তাকে মানতে হবে। এই যেমন রুমিন ফারহানার পিতাকে নিয়ে কেউ কথা বলে নাকি, এ পর্যন্ত কেউ কথা বলে নাকি, সম্মানিত ব্যক্তি, আওয়ামী লীগ করতেন, বামপন্থী করতেন, পরে চলে গেলেন, এবং অনেক, এখন কি, এখন স্বয়ং পিনাকি ভট্টাচার্য কথা বলতেছে, ওই হাত থেকে কথা বলতেছেন, তার ইতিহাস নিয়ে আসতেছেন, দরকার ছিল না। যতই খুশাখুশি করবেন, মিডিয়ার জগৎ সবকিছু ইন্টারনেট পাওয়া যাচ্ছে, সবকিছু এখানে মুহূর্তে মধ্যে উলি হাত নাম দেন, সব ইতিহাস চলে আসে। কেন আমরা এটা করতে পারি? যেমন ধরেন এটা রাজনীতিতে
এবার আসে অন্য জগতে, আসে মিডিয়া জগৎ। মিডিয়া জগতে আমরা দেখতেছি কিছু কিছু ব্যক্তি যারা ইউটিউবার হয়ে গেছে, যেমন গোলাম মানব রনি, আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমি ছোট ভাইয়ের মতো জানি, এবং আমি প্রশংসা করি বিভিন্ন সময় তার বিভিন্ন কাজে। এখন যেটা হল, ইলিয়াসের সাথে তার গল্প থাকতে, কিন্তু ইলিয়াসের মাকে নিয়ে একটা মিথ্যা মহিলাকে সাজিয়ে দিয়েছে প্রথম, দরকার ছিল না, এটা দরকার ছিল। ইলিয়াস কি করলো, এখন দুজনের মোবাইল লেগেছে যে গতিহীন, এই যে লাগালাগিটা, এটা খারাপ তো। তারা লাগালেই করলে তারা দুজনেই কিন্তু প্রকাশ জগতে দুজনই ভালো, ইউটিউব ভালো দুজন। এখন সে বলে সে অশিক্ষিত, সে বলে সে অশিক্ষিত, সাধারণ লোক কি মনে করবে? এতে করে হয় কি দুজনের লোক শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ না তো, ওনাদের আবার সাপোর্টার যারা, তারাও তো মানে ওনাদের প্রভাবিত হয়, তাই না? এবং ইলিয়াসকে রনিকে লক্ষ্য করে আবার তাদের সপক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন ইউটিউবের কাজ করছে। মোটামুটি টক বন্ধ করে দিয়েছে ইউটিউবে, খুললেই দেখি রনি, ইলিয়াস, নানান কাহিনী চলে আসতেছে। আমি শুনতে চাই নাকি একটা ব্যক্তি সম্পর্কে কি বলবে? রনি যদি ভুল করে থাকে,